পাহাড় ধসের দুদিন পর রাঙামাটিতে আরো 7 জনের লাশ উদ্ধার। কক্সবাজারের টেকনাফে বাবা মেয়ের মৃত্যু, পাহাড় কাটা ও অবৈধ বসতি স্থাপন কারণ বলছেন বিশেষজ্ঞরা। ঈদের আগে ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ লঞ্চ মেরামতের কাজে ব্যস্ত ডকইয়ার্ডগুলো, তৎপর অসাধু ব্যবসায়ীরা। 10 দিন বালুবাহী নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ। আওয়ামী লীগ সরকারের অধীনে এদেশে কোনো নির্বাচন হবে না বললেন বেগম জিয়া। একতরফাভাবে ক্ষমতায় যাওয়া ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা। নিয়ন্ত্রণে আসেনি লন্ডনে 24 তলা ভবনের আগুন, নিহত অন্তত 12। বাংলাদেশি একই পরিবারের 5 সদস্য নিখোঁজ, আহত অর্ধশত। এবং বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান মাশরাফির। টাইগারদের ব্যাপারে সতর্ক কোহলি। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসে হতাহতের ঘটনার রেশ কাটতে না কাটতেই কক্সবাজারের টেকনাফে পাহাড় ধসে বাবা মেয়ের মৃত্যু হয়েছে। এদিকে রাঙামাটিতে আবারও উদ্ধার কাজ শুরু হবার পর আরো 7টি লাশ পাওয়া গেছে। এ নিয়ে দুই পার্বত্য জেলা ও চট্টগ্রামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 138 জনে। এখনও স্বজনদের খোঁজ না পেয়ে আহাজারি করছেন অনেকে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে, ক্যামেরায় ছিলেন শেখাওয়াত টিপু। রাঙ্গামাটি পার্বত্য জেলা যেন এক মৃত্যুপুরী। পাহাড় দেশে দুদিন পেরিয়ে গেল, নিহতের সংখ্যা যেমন বাড়ছে তেমনি বাড়ছে নিখোঁজের সংখ্যাও। এক্ষেত্রে দক্ষ উদ্ধারকর্মী না থাকার পাশাপাশি ছিল না অত্যাধুনিক যন্ত্রপাতি, ফলে এখানে উদ্ধার কাজে চরম ব্যাহত হয়। সে সাথে ছিল বৃষ্টিপূর্ণ আবহাওয়া এবং দুর্গম পরিবেশ, আর সব মিলিয়ে উদ্ধার কাজ চরমভাবে ব্যাহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন। আমাদের সেই ধরনের লজিস্টিক আমাদের অপ্রতুল আছে, যে ধরনের ফলে আমরা নিজেদের ঝুঁকি নিয়ে সেই জায়গায় যেতে পারতেছি না, তার ফলে দুর্ঘটনার বেশি। আর যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য এখন যে পরিমাণ আমাদের মেডিকেল টিম বা দরকার, সেরকম মানে যেহেতু যাতায়াত বন্ধ, টিমগুলো যেতে পারতেছে না। এই অবস্থায় উদ্ধার কাজের জন্য তলব করা হয় চট্টগ্রাম, নোয়াখালী এবং কুমিল্লা থেকে দক্ষ ফায়ার সার্ভিস কর্মী। সকালের দিকে 60 জনের এই বিশাল দল এসে উপস্থিত হয় রাঙ্গামাটিতে। আনা হয় অত্যাধুনিক যন্ত্রপাতি, শুরু হয় উদ্ধার কাজ। উদ্ধার কাজের প্রথম 1 ঘন্টার মধ্যে উদ্ধার করা হয় 3 জনের মরদেহ। এখন পর্যন্ত আমরা যে সন্ধান পাইছি তাদের 14 থেকে 15 জন নিখোঁজ আছে। উদ্ধার কাজ ভালো চলছে। আমাদের যত ধরনের ইকুইপমেন্টস আছে সেগুলো নিয়ে আসছি। আমাদের লোকবল 50 জন আসছে, চিটাং থেকে কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে স্থানীয়রা বলছেন, গতকাল সকালে প্রবল বর্ষণের সাথে সাথে নেমে আসে পাহাড় ধস, আর এর ফলে পুরো এলাকায় এক চরম বিপর্যয়ের পরিস্থিতির সৃষ্টি হয়। একে একে চাপা পড়তে থাকে বিভিন্ন পরিবার। তখন উঠতেছি যখন দেখতেছি যে এদিক দিয়ে পাহাড় আরেকটা চলে আসছে, ওদিক দিয়ে পাহাড় আরেকটা চলে আসতেছে। কোন রকম আমরা 4-5 জন মানুষ জীবন বাঁচাইছি। জিয়া আনসারের চাকরি করতো, তারপর সামনে তারা 60 জন ছিল, 3 জন মারা গেছে, 1 জন উদ্ধার করা হয়েছে। সরকারের কাছে একটা অনুমোদন থাকবে যে কি মানে আর্থিকভাবে চারিদিক সহযোগিতা যাতে সম্পূর্ণরূপে আসে আর কি। এদিকে স্থানীয় বলা হয়েছে মৃতের সংখ্যা 100 ছাড়িয়ে গেছে, আর নিখোঁজের পরিমাণ অন্তত 30 জন। বিভিন্ন স্থানে সেনাবাহিনীর প্রায় 1100 সদস্য উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। সে হাতে তারা কাজ করছে ভেঙে যাওয়া রাস্তা মেরামত সহ পুনর্বাসনের কাজ। এদিকে বিদ্যুৎ এবং পানি শূন্য অবস্থায় কাটছে রাঙ্গামাটিবাসীর দিন। গতকাল থেকেই এখানে কোনো বিদ্যুৎ এবং পানি নেই। এই অবস্থায় চরম মানবিত জীবনযাপন করছে এখানকার কয়েক লাখ বাসিন্দা। এছাড়া চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক বিপর্যস্ত হয়ে পড়ায় আটকা পড়েছে বেশ কিছু পর্যটক। গতকাল সকালে প্রবল বর্ষণ এবং পাহাড় ধসে এখানে নিহত হয়েছে 100 জনের বেশি এবং নিখোঁজ হয়েছে 30 জন। আর তাদের উদ্ধারের জন্য বিভিন্ন স্থান থেকে উদ্ধার কর্মীরা এসে যোগ দেয় এবং স্থানীয়ভাবে প্রথম তারা উদ্ধার কাজ চালিয়ে যায়। রাঙ্গামাটির ব্যাদবৃতি থেকে কমল দে, সময় সংবাদ। 43 ঘন্টা পর বান্দরবনে পাহাড় ধসে মাটির নিচে চাপা পড়া মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। বুধবার সকালে দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজ শুরু করেন তারা। দুপুরে 2 জনের লাশ উদ্ধারের পর কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। সোমবার রাতে শহরের আগাপাড়া এলাকায় পাহাড় ধসে মাটির নিচে চাপা পড়ে কামরুন নাহার ও তার মেয়ে সুপ্রিয়া। টানা বৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারণে গতকাল উদ্ধার কাজ শুরু করতে যায়নি বলে জানিয়েছে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস। রাঙামাটিতে পাহাড় ধসে উদ্ধার কাজ চালানোর সময় 2 কর্মকর্তা সহ নিহত 4 সেনা সদস্যের জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার জোহরের নামাজের পর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে কেন্দ্রীয় মসজিদে তাদের জানাজা হয়। নিহত সেনা সদস্যরা হলেন মেজর মাহফুজুল হক, ক্যাপ্টেন তানভীর সালাম, কর্পোরাল মোহাম্মদ আজিজুল হক এবং সৈনিক শাহিন আলম।
এর আগে সকাল 10:30টার দিকে তাদের লাশ হেলিকপ্টারে করে রাঙ্গামাটি থেকে ঢাকায় আনা হয়। নিহত দুই সেনা কর্মকর্তা মেজর মাহফুজুল হক ও ক্যাপ্টেন তানভীর সালামের লাশ বৃহস্পতিবার সকাল 10টায় বনানী সামরিক কবরস্থানে সমাহিত করা হবে। বাকি দুই সেনা সদস্যের লাশ নিজ নিজ গ্রামের বাড়িতে দাফন করা হবে। দেশের যে কোনো দুর্যোগে আওয়ামী লীগ সরকার জনগণের পাশে থাকে, আর বিএনপি ঢাকায় বসে শুধু সংবাদ সম্মেলন করে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার দুপুরে বান্দরবানে পাহাড় ধসে হতাহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে একথা বলেন মন্ত্রী। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন থেকে সরাসরি ফোনে যুক্ত ছিলেন এবং বিভিন্ন নির্দেশনা দেন। পরে জেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত 531টি পরিবারকে 20 কেজি করে চাল, নিহত 6 জনের পরিবারকে 30,000 করে টাকা এবং আহতদের প্রত্যেককে চিকিৎসার জন্য 5,000 করে টাকা দেয়া হয়। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আব্দুল নাসের, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যখনই দুর্যোগ, যখনই দুঃখ, যখনই যন্ত্রণা, যখনই প্রাকৃতিক বিপর্যয়, শেখ হাসিনা সরকার আপনাদের পাশে আছে। যারা উদ্যোগের কথা বলে দেশ বিক্রি করে, অথচ জনগণের দুর্দশাগ্রস্ত জনগণের পাশে দাঁড়ায় না, তাদেরকে আপনাদের কিনে রাখা উচিত। বৃহত্তর চট্টগ্রামে পাহাড় ধসে মৃত্যুর মিছিল যেন কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না, বরং বেড়েই চলছে। গত 10 বছরে চট্টগ্রাম, রাঙ্গামাটি এবং বান্দরবানে পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন অন্তত 450 মানুষ। সর্বশেষ গত রোববার মধ্যরাত থেকে মাত্র কয়েক ঘন্টায় অন্তত 150 জনের মৃত্যু হয়েছে। বালির পাহাড় হওয়ায় গঠনগত কারণ ছাড়াও পাহাড় কাটা এবং অবৈধ বসতি স্থাপনই প্রাণহানির অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কমলদের আরও একটি রিপোর্ট। চট্টগ্রাম সহ 3 পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ির জন্য পাহাড় যেমন অলংকার, তেমনি নানা কারণে সে পাহাড় মৃত্যুর কারণ হয়েও দেখা দিয়েছে। বিগত 2007 সালের জুন মাসে পাহাড় ধসে চট্টগ্রামে 128 জনের মৃত্যুর পর গত 10 বছরে কিন্তু এই মৃত্যুর হার থেমে থাকেনি। 2015 সাল পর্যন্ত 8 বছরে নগরীতে পাহাড় ধসে মারা গেছেন 194 জন। 3 পার্বত্য জেলাও পাহাড় ধসে মৃত্যুর হার বেড়েছে। রাঙ্গামাটি ও বান্দরবানে এই হার তুলনামূলক বেশি। সর্বশেষ নিম্নচাপের প্রভাবে প্রবল বর্ষণে রোববার মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রামের রাঙ্গুনিয়া, চন্দনেশের পাশাপাশি রাঙ্গামাটি এবং বান্দরবনে অন্তত 150 জনের মৃত্যু হয়েছে। এক শ্রেণীর স্বার্থান্বেষী মহলের চাপে অথবা তাদের কাছে নথি স্বীকার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সেটি সরকারি হোক অথবা রাজনৈতিক দলগুলো হোক, নথি স্বীকার করে কিন্তু বারবারই এই পাহাড় কাটার সাথে যারা জড়িত তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে। এই ছাড় দেওয়ার প্রেক্ষিতে আমরা দেখলাম ব্যাপকভাবে পাহাড় নিধন হচ্ছে এবং পাহাড় অপরিকল্পিতভাবে পাহাড় কাটা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই অঞ্চলের পাহাড়ের উপরিভাগের মাত্র কয়েক ফুট মাটি শক্ত থাকলেও পুরো পাহাড়ের গঠনে রয়েছে বালির আধিক্য। ফলে বর্ষা মৌসুমের প্রথম বৃষ্টিতেই পাহাড়গুলোর নিচের দিকের মাটি নরম হয়ে যায়। দ্বিতীয় এবং তৃতীয় বৃষ্টি থেকেই শুরু হয় পাহাড় ধস। অথচ সেই বালির পাহাড়েই মানুষ বসতি গড়ে তুলছে। অনিয়ন্ত্রিত পাহাড় কাটা এবং জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া তো রয়েছেই। পাহাড় বালি মাটি অথবা সিল্টি সাইডে তৈরি, সেখানে পানি পড়লে তার স্টেবিলিটি নষ্ট হয়ে যায় একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে ম্যান মেড ডিজাস্টার, পাহাড় কেটে ফেলতেছে কিন্তু তার স্টেবিলিটি নষ্ট করে ফেলতেছে আমি নিজে পাহাড়ের। এদিকে পাহাড় কাটা কিংবা পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস প্রতিরোধে কঠোর আইন থাকলেও নেই বাস্তবায়ন। পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও রহস্যজনক কারণে পাহাড় কাটা প্রতিরোধে নীরব ভূমিকা পালন করছে। আর এ সুযোগে নির্বিচারে পাহাড় কাটার ফলে ক্ষেত্র তৈরি হচ্ছে পাহাড় ধসের। পাহাড় না কাটার জন্য কিন্তু সুনির্দিষ্ট আইন আছে এবং আইন প্রয়োগের ব্যবস্থাও আছে, কিন্তু অজ্ঞাত কারণে যেহেতু পাহাড় যারা কাটেন তারা রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী হওয়ার কারণে, প্রভাবশালী হওয়ার কারণে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। চট্টগ্রাম শহরে ছোট বড় শতাধিক পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে 1 লাখের বেশি মানুষ। আর রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি পার্বত্য জেলায় এ ধরনের বসবাসের হার কয়েক গুণ বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রবাসের সময়ে আরও থাকছে।
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি সরকারি গুদামে এক কর্মচারীর গুলিতে 3 সহকর্মী নিহত, বন্দুকধারীর আত্মহত্যা। 3 দিনের দ্বিপাক্ষিক সফরে যুক্তরাজ্যের লন্ডন থেকে সুইডেনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুক্ষণের মধ্যেই স্টকহোমের আরল্যান্ডো বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 6:15 সফরসঙ্গীদের নিয়ে স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছাড়েন তিনি। বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে সুইডেন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। এরই মধ্যে বিমানবন্দর এলাকায় জড়ো হতে শুরু করেছেন প্রবাসী বাংলাদেশি এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফেন ভোপভেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের কথা রয়েছে। বৈঠকে 47 সদস্যের বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন শেখ হাসিনা। বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, একতরফা নির্বাচনের মাধ্যমে আর কাউকেই ক্ষমতায় যেতে দেয়া হবে না। বুধবার রাজধানীতে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। নির্বাচনকে সামনে রেখে ধানের শীষে ভোটও চান বেগম জিয়া। একতরফা ইলেকশন করতে দেয়া হবে না, একতরফা ইলেকশন এদেশে হবে না এবং সেটা কারো কাছে পৃথিবীর কোথাও গ্রহণযোগ্য হবে না। সেজন্য এবারকার ইলেকশন হবে সকলের অংশগ্রহণের নির্বাচন। আর হাসিনা এই নির্বাচনে অংশগ্রহণ করবে কিন্তু ক্ষমতায় থেকে নির্বাচন করাতে পারবে না। হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না, নির্বাচন হবে সহায়ক সরকারের অধীনে নির্বাচন। সামনে আসছে শুভ দিন, ধানের শীষই হবে ইনশাআল্লাহ বিজয়ী এবং ধানের শীষেই আপনারা ভোট দেন। দেশের বাইরের খবর। যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনে 24 তলা ভবনের ভয়াবহ আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস কর্মীরা। এ পর্যন্ত 12 জনের মৃত্যুর খবর জানানো হলেও এ সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া 50 জন গুরুতর আহত হয়েছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। আহতদের স্থানীয় 5টি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভবনের ভেতরে বহু মানুষ আটকে আছেন বলে জানিয়েছে গণমাধ্যম। স্থানীয় সময় ভোররাতে পশ্চিম লন্ডনের গ্রিনফিল্ড টাওয়ার এভাবেই দাউ দাউ করে জ্বলতে থাকে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দমকল কর্মীরা। তাদের চেষ্টায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলেও ভোরের দিকে আবারও ভবনের বিভিন্ন তলায় আগুন ছড়িয়ে পড়ে। এতে কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। এ ঘটনায় বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও ভেতরে অনেকে আটকা পড়েন। ওই ভবনে আমার বন্ধুর একটি ফ্ল্যাট আছে, সেখানেই ছিলাম আমরা। সবাই ঘুমেছিলাম। কিছু একটা পোড়ার গন্ধ পেয়ে সজাগ হয়ে যাই। আগুন ছড়িয়ে পড়ার খবর পেয়ে দরজা খুলে দেখি শুধু ধোঁয়া আর ধোঁয়া। কোনো উপায় না পেয়ে অনেক কষ্ট করে জানালা থেকে বেয়ে নিচে নেমে আসি। গভীর রাতে হঠাৎ ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসছিল। বুঝলাম কিছু একটা গন্ডগোল হয়েছে। এর মধ্যেই চিৎকার চেঁচামেচির শব্দে বুঝতে পারলাম আগুন লেগেছে। দ্রুত ভবন থেকে বেরিয়ে পড়ি। টাওয়ারটিতে 120টি ফ্ল্যাট রয়েছে। যারা নিচের দিকের ফ্ল্যাটে ছিল তাদের অনেকে রান্নাঘরের জানালা দিয়ে দড়ি বেয়ে নেমে আসে। নিচের তলায় অনেক গাড়ি চালক ছিলেন, তারা এই কাজে সহায়তা করেন। আগুন ছড়িয়ে পড়ার পর কোনো সতর্কতা সংকেত দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন ভবনের বাসিন্দারা। আমি অত্যন্ত সৌভাগ্যবান, তাই বেঁচে ফিরেছি। অনেকেই দ্রুত বের হতে পারেনি, কারণ তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ফায়ার অ্যালার্ম দেওয়া হয়নি। আগুন লাগার খবরে দিশেহারা হয়ে গিয়েছিলাম। প্রথমে একাই দৌড়ে বের হওয়া শুরু করি। পরক্ষণে আমার বান্ধবীকে কাঁধের ওপর নিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে বাইরে চলে আসি। 200 দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। সেই সঙ্গে চলছে আটকে পড়াদের উদ্ধার কাজ। আমরা আগুনের ঘটনা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি। আশা করছি শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। যারা ভবনটি থেকে বের হতে পেরেছেন কিংবা যাদের স্বজন আটকা পড়েছে বলে মনে করছেন তাদের জরুরি নাম্বারগুলোতে যোগাযোগের আহ্বান জানাচ্ছি। ভবনের 4র্থ তলা থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে জানা না গেলেও রেফ্রিজারেটরের ত্রুটি থেকে আগুন লেগে থাকতে পারে বলে এক সূত্রের বরাতে জানায় রুশ গণমাধ্যম আরটি। দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকায় ভবনের কিছু অংশ ধসে পড়তে শুরু করেছে। এমনকি পুরো টাওয়ারটি ধসে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলেছে কর্তৃপক্ষ। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ।
গ্লেনফেল নামক ওই ভবনটিতে একটি বাংলাদেশি পরিবার বাস করত বলে জানা গেছে। নিখোঁজ রয়েছেন ওই পরিবারের 5 সদস্য। ঘটনাস্থল পশ্চিম লন্ডনে আছেন আমাদের প্রতিনিধি শোয়েব কবির। সবশেষ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন তিনি। লন্ডন সময় বুধবার গভীর রাতে যখন পুরো লন্ডনবাসী ঘুমিয়ে পড়েছিল, ঠিক তখনই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পশ্চিম লন্ডনের লাটিমার রোডের এই ভবনটিতে। 74 জনকে ভর্তি করা হয়েছে লন্ডনের 6টি হাসপাতালে এবং এদের মধ্যে অন্তত 20 জনের অবস্থা আশঙ্কাজনক বলে নিশ্চিত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। লন্ডন ফায়ার সার্ভিসের প্রায় 40টি ইউনিটের 200 জন কর্মী উদ্ধার তৎপরতায় কাজ চালাচ্ছে। লন্ডন মেয়র সাদিক খান জানান, ফায়ার সার্ভিসের 12 তলা পর্যন্ত অগ্নি নির্বাপনের যে ব্যবস্থা রয়েছে এর উপরে তাদের ওঠার সক্ষমতা নেই বলে আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যায়নি। তবে ধারণা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসবে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এই অগ্নিকাণ্ডের ঘটনায় এক বাংলাদেশি পরিবারের 5 সদস্য নিখোঁজ বলে নিশ্চিত করেছেন এখানকার তার এক বন্ধু। 17 তলার তাক্তা ও বিল্ডিং। আমরা সকালে ফোন করছি, করার বাদে তারা একবার কইছেন, তান বড় মেয়ে কইছেন যে আমরা বাঁচাও, তান সাসারগড়ের বাইরে যে জলদি আও, আমরা বাঁচাও, আমরা বাঁচতাম না, বিল্ডিং আগুন লাগিয়েছে। এরপর থেকে আধা ঘন্টা বাদ থেকে আর তার কোনো খোঁজ নাই। তারা 5 জন মানুষ, এই ফ্যামিলির একই পুরো। সিলেটের মৌলভীবাজারের বড় কাপন এলাকার কামরু মিয়ার স্ত্রী, 1 মেয়ে এবং 2 সন্তান সবাই নিখোঁজ রয়েছে। 24 তলার এই ভবনটির 20টি ফ্লোরে আবাসিক ছিল, যাতে কিনা 120টি পরিবারে প্রায় 400 থেকে 600 লোক বসবাস করত বলে ধারণা করা হচ্ছে। গত বছর 2016 সালে এই বিল্ডিংটি পুনরায় সংস্কার করা হয়েছিল। তখনই কিন্তু প্রতিবেশীদেরকে সতর্ক করা হয়েছিল এর অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে। পার্শ্ববর্তী ভবন সহ এই ভবনটি যারা অধিবাসী ছিল তাদেরকে এখানকার 3টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, সেখানে রাখা হয়েছে এবং যেভাবে পারছে চ্যারিটি সংগঠন এবং ব্যক্তিগতভাবে কাপড় চোপড়, খাদ্য সহ যে যা সহযোগিতা নিয়ে কিন্তু এগিয়ে আসতেছেন। বাংলাদেশি পরিবার নিখোঁজের বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশ হাইকমিশনের কাছে কোনো তথ্য নেই, এমনটা জানিয়েছেন বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদের। লন্ডনের লাটিমার রোড থেকে শোয়েব কবির, সময় সংবাদ। প্রবাসী সময়ে আরো থাকছে, ঈদের 2 সপ্তাহ আগে থেকেই সৌদি আরব থেকে বাংলাদেশ বিমানের কোনো টিকিট পাওয়া না যাওয়ার অভিযোগ। সিন্ডিকেটকে দায়ী করছেন যাত্রীরা। ঈদের কাঙ্ক্ষিত আগাম টিকিটের জন্য কমলাপুর রেল স্টেশনে বুধবার ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। সকাল 8টা থেকে শুরু হয় তৃতীয় দিনের টিকিট বিক্রি। টিকিট পেয়ে অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেন, কেউ কেউ অভিযোগ তোলেন কালোবাজারির। এদিকে ভিন্ন চিত্র ছিল বাস টার্মিনালগুলোতে। অগ্রিম টিকিট প্রত্যাশীদের কোনো ভিড় চোখে পড়েনি সেখানে। আগাম টিকিটের জন্য কাউন্টার খুলবে সকাল 8টায়, কিন্তু রাত থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট প্রত্যাশীরা। বুধবার সকাল 8টায় কমলাপুর রেল স্টেশনে তৃতীয় দিনের মতো ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়। দেয়া হয় 23শে জুনের টিকিট। 20 মিনিটের মধ্যেই জামালপুরগামী তিস্তা ট্রেনের টিকিট শেষ হয়ে যাওয়ায় অনেকে ক্ষোভ প্রকাশ করেন। এছাড়াও টিকিট কালোবাজারি সহ নানা অভিযোগ করলেন অনেকে। 20 জন না যেতে টিকিট শেষ, তিস্তা টিকিট শেষ, একটা টিকিটও নাই। দেখলে কি হাওয়া খায় টিকিট আকাশ উড়ে গেল? স্টেশন মাস্টার স্টার্ট করে প্রতি ডে লোকজনের তারা টিকিট কালোবাজারি করছে। 400 মেয়ে মানুষ, তাহলে আমরা এখানে কতক্ষণ ধরে দাঁড়াবো? অনেক যাত্রী যশোর যেতে চায় বা চুয়াডাঙ্গা যেতে চায়, তো কাউন্টার থেকে বলা হচ্ছে চুয়াডাঙ্গা টিকিট নাই। তখন তিনি বাধ্য হয়ে তার পরবর্তী স্টেশন লাইক যশোর, না হলে ইভেন খুলনারও টিকিট নিতে তিনি বাধ্য হচ্ছে। তবে শত কষ্টের পর টিকিট হাতে পেয়ে অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সারা রাত ঘুম জাগা, এখানে ইফতার, এখানে থিওরি, তারপরে আমি আমার কাঙ্ক্ষিত টিকিটটি হাতে পেয়েছি। আমার কাছে আর কোনো ক্লান্তি বিন্দু পরিমাণেও নেই। এদিকে কালোবাজারের অভিযোগ অস্বীকার করে রেলওয়ে কর্তৃপক্ষ জানালেন সুষ্ঠুভাবেই টিকিট বিক্রির কার্যক্রম চলছে। মোটামুটি টিকিট পাচ্ছে, টিকিট নাই শব্দটা না হলে মানুষ এত মানুষ এখনো দাঁড়িয়ে থাকতো না। টিকিট কিন্তু পাচ্ছে, হয়তো 2-1টা ট্রেনের টিকিট কম মানে কম থাকে, কম পাচ্ছে, কিন্তু অন্যান্য ট্রেনে তো টিকিট পাচ্ছে। অন্যদিকে বাসের কাউন্টারগুলোতে নেই কোনো ভিড়। কাউন্টার কর্তৃপক্ষ জানালেন শুরুর দিন অধিকাংশ টিকিট বিক্রি হয়ে গেছে, এখন 2-1 করে টিকিট কাটতে আসছেন। কোনো ঝামেলা নাই, সকালবেলা যাইতে আসলাম, আসে তো টিকিটটা পেয়ে গেলাম। 23 তারিখের টিকিটটা না পেয়ে 22 তারিখে টিকিট কাটতে হলো। 12 তারিখে ভিড় প্রচুর ছিল, এখন 13 তারিখ 14 তারিখ গেল। এখন যারা আসছে টুকটাক তারা কম বেশি টিকিট পাচ্ছে। ঈদে দীর্ঘ যানজটের কথা মাথায় রেখে গাড়ির সংখ্যাও কমানোর কথা বললেন বাস কাউন্টার কর্তৃপক্ষ। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা। ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন ঢাকার কেরানীগঞ্জের ডকইয়ার্ডের শ্রমিকরা। যাত্রী আকৃষ্ট করে নিজেদের আখের গুছাতে ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ লঞ্চ মেরামত করে
নদীতে নামানোর পাঁয়তারা করছেন কিছু অসাধু ব্যবসায়ী। তবে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি কঠোর অবস্থানে থাকার কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ। খলিলুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের বিশেষ রিপোর্ট। লোহার উপরে আগুনের ফুলকি, হাতুড়ি পেটার শব্দ আর রঙের তুলির আঁচড় বলে দিচ্ছে সামনে ঈদ। তাই পুরনোকে নতুন করে সাজাতে বুড়িগঙ্গা নদীর ওপারে ব্যস্ত সময় পার করছেন ডকইয়ার্ডের শ্রমিকরা। বরাবরের মতোই যাত্রী আকৃষ্ট ও বাড়তি টাকা আয় করতেই এই পন্থা অবলম্বন করে থাকেন লঞ্চ মালিকরা। নতুন করে রং ঢং করলে, জাহাজ নতুন দেখলে যাত্রীরা বেশি আসবে, আমাদের কিছু ইনকাম ভালো হবে। এতে কারো সমস্যা না থাকলেও ঠিক একই সময় কিছু অসাধু ব্যবসায়ী বাড়তি টাকার লোভে অনিরাপদ ও ফিটনেসবিহীন লঞ্চ নদীতে নামায়। তাড়াতাড়ি কাজ শেষ করে যাত্রী নিয়ে যাবে। আমি তো মালিকের কাছে তাড়াতাড়ি কাম কাজ ঠিক আছে, আর কি সবকিছু ঠিক করতে আছে, নতুন করবো আর কি। আর এসব কারণে প্রায় দেখা দেয় দুর্ঘটনা, হতাহত হন অসংখ্য মানুষ। এবার বর্ষা মৌসুমে ঈদ হওয়ায় ঝুঁকিও তাই একটু বেশি। ফিটনেসবিহীন লঞ্চ যে কতটা অনিরাপদ তা উঠে আসে গত কয়েক বছরের নৌ দুর্ঘটনার পরিসংখ্যানে। 2005 থেকে 2016 সাল পর্যন্ত শুধু ঈদের সময় দুর্ঘটনা ঘটেছে 48টি। নিহত হয়েছেন 264 জন আর এখনো নিখোঁজ রয়েছেন 72 জন, আহত শতাধিক। আর এসব দুর্ঘটনার অন্যতম কারণও ছিল নৌপথে ফিটনেসবিহীন লঞ্চ চলাচল। দুর্ঘটনা এড়াতে নজরদারির পাশাপাশি ফিটনেসবিহীন লঞ্চের বিষয়েও সতর্ক থাকতে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছে বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট। এখন যেহেতু সামনে ঈদ আসছে এবং এরই সাথে আবহাওয়া বেশ দুর্যোগপূর্ণ, মাঝে মাঝে আবহাওয়াটা খারাপ হয়ে যায়। যদি কর্তৃপক্ষ যথাযথ উদ্যোগের মাধ্যমে এটি সমাধান করেন, এবং সেটি হবে যদি ফিটনেসবিহীন নৌযানকে মোবাইল কোর্ট এবং আইনি ব্যবস্থার মধ্যে নিয়ে আসা যায়। এদিকে অনিরাপদ নৌযান চলাচলের বিষয়ে যাত্রা বাতিল সহ আরো কঠোর ব্যবস্থা নেওয়ারও কথা জানিয়েছেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান। শিপিং এর ম্যাজিস্ট্রেট থাকবে, বিআইডব্লিউটি এর ম্যাজিস্ট্রেট থাকবে, এবং এখানে সার্বক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনার জন্য অন দি স্পট ফাইন এবং জরিমানা বা কার্যক্ষেত্রে যদি কোনো ভায়োলেশন হয় আমরা যাত্রা বাতিলও করে দেওয়ার মতো এখানে ব্যবস্থা রাখবো। ঈদে ঘরমুখ মানুষের বাড়তি চাপ সামলাতে সকলের সমন্বিত সহযোগিতাও কামনা করেন তিনি। ঈদ উপলক্ষে নৌপথে এবার যাত্রী চাপ যেমন বাড়বে, তেমনি বর্ষা মৌসুম হয় আশঙ্কা রয়েছে দুর্ঘটনারও। তাই বিশ্লেষকরা বলছেন নৌপথে যেন ঝুঁকিপূর্ণ লঞ্চ আসতে না পারে সে ব্যাপারে দৃষ্টি রাখতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। আর লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে যেন না উঠতে পারে সে বিষয়ে সচেতন হতে হবে সাধারণ মানুষকে। তবেই ঈদ উদযাপন হবে নির্বিঘ্নে। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ঈদের আগেও পরে 5 দিন করে মোট 10 দিন সব নৌ রুটে বালুবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে। বুধবার সকালে রাজধানীর সদরঘাটের সম্প্রসারিত টার্মিনাল ভবন উদ্বোধনকালে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান একথা জানান। সদরঘাটে যাত্রী ভোগান্তি কমাতে ইজারা প্রথা তুলে দেওয়ার ঘোষণা দেন নৌমন্ত্রী। ঈদের 5 দিন আগে 5 দিন পরে কোন দিনের বেলায় রাত্রিবেলায় আমাদের নৌ রুট যেগুলো আছে সেই নৌ রুটে কোনো বালুর ট্রলার এগুলো চলাচল করতে পারবে না। কারণ আমরা দেখেছি এর সঙ্গে ধাক্কা খেয়ে অনেক দুর্ঘটনা ঘটেছে। এই সদরঘাটে আর ইজারার কথা চলবে না। ইজারাদারদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এই ইজারাদাররাই ছিনতাইকারী এবং হকারদের পালতো, এই ইজারাদাররাই কিন্তু পকেটমারদের পালতো। বুধবার ইফতারের আগ মুহূর্তে তুমুল বৃষ্টি আবারও ভাসিয়েছে রাজধানীবাসীকে। এতে তলিয়ে যায় নগরীর গুরুত্বপূর্ণ অনেক পয়েন্ট। বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতা আর যানজটে দুর্ভোগে পড়েন ঘরে ফেরা মানুষ। বুধবার ইফতারের আগে ভারী বৃষ্টির মুখে পড়তে হয় রাজধানীর ঘরমুখ হাজারো মানুষকে। বৃষ্টি যদিও অনেকটা আনন্দের, কিন্তু এই ঢাকাবাসীর জন্য আনন্দের চেয়ে ভোগান্তিটাই যেন বেশি। রাজধানীতে বৃষ্টির সঙ্গে জলাবদ্ধতার সখ্যতা দীর্ঘদিনের, আর এই সখ্যতার কারণেই ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। আমাদের দেশের ক্যাপিটাল সিটি যদি এই অবস্থা হয়, আমার জিডিপি গ্রোথ হোক আর যেটাই হোক, সেটাতে আমি কি করব? সিটি কর্পোরেশন কাজ করলে এই অবস্থা কেন? তারা তো ড্রেন করছে, ড্রেনের ইয়ে কোথায়? এই যে পানি তো লেগে আছে, আমরা তো পানি ভাঙতে দিতে রিক্সা ভাড়া 50 টাকা ভাড়া হয়ে গেছে 200 টাকা। সামান্য বৃষ্টিতে রাজধানীর বেলি রোড, শান্তিনগর, মালিবাগ ও মৌচাকে দেখা দেয় প্রবাহমান স্রোতধারা। জলপথে তো পরিবর্তন না হওয়ার উদ্দেশ্য হয়েছে ঢাকা সিটির যে নগর পিতা দাবি করে মেয়র সাহেব, উনার এটা কোনো নজরদারি নেয় না। গত মাঝখানে পানি জমে গেছে, রাস্তা দিয়ে গাড়ি চালাতে পারি না। এই পরিস্থিতির জন্য সিটি কর্পোরেশনের তদারকির অভাব ও উন্নয়ন কাজের সমন্বয়হীনতাকে দায়ী করছেন ভুক্তভোগীরা। রাস্তা একটা ভালো রাস্তা খোঁড়াখড়ি করে আবার কদিন কাজ করে, আবার এটার আবার কাটে, আবার খোঁড়াখড়ি।
জলাবদ্ধতার যে সমস্যাগুলো এটাকে একাধারে হচ্ছে না, কাজগুলি পরিকল্পিতভাবে হচ্ছে না। মূল কথা হলো পরিকল্পিত না হওয়ার ফলে আজকে এই অবস্থা। বিকেলের বৃষ্টিতে রাজধানীর মিরপুর, কাউরান বাজার, ফকিরাপুল সহ তলিয়ে যায় বেশিরভাগ এলাকার রাস্তাঘাট। প্রতি 5 বছর পর পর ক্ষমতার পরিবর্তন বা পালাবদল ঘটে নগর ভবনের, কিন্তু এই নগরবাসীর ভাগ্যের কতটা পরিবর্তন বা পালাবদল হয়েছে? সামান্য বৃষ্টিতেই নগরবাসীকে মুখোমুখি হতে হয় হাঁটু পরিমাণ পানিতে। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। খুলনায় দুর্বৃত্তদের গুলিতে শাহাদাত মোল্লা নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও 4 জন। বুধবার রাত 7:45টার দিকে কয়রার রায়মহলে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের নামাজের পরে রায়মহল ঈদগাহ মোড়ে চায়ের দোকানে বসেছিলেন শাহাদাত মোল্লা সহ কয়েকজন। একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাদের উপর গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হন শাহাদাত সহ 5 জন। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শাহাদাতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি 4 জন আশঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসক। এবার প্রবাসের খবর। ঈদের প্রায় 2 সপ্তাহ আগেই সৌদি আরবের রিয়াদ টু ঢাকা ও জেদ্দা টু ঢাকা রুটের বিমানের কোনো টিকিট পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ বাংলাদেশি যাত্রীদের। ট্রাভেলস অফিসগুলোতেও খোঁজ নিয়ে কোনো টিকিট মেলেনি। এ পরিস্থিতির জন্য টিকিট সিন্ডিকেটের দায়ী করছেন যাত্রীরা। সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমানের পাঠানো রিপোর্ট। প্রতি ঈদেই ছুটি নিয়ে দেশে ফেরার জন্য উন্মুখ হয়ে থাকেন সৌদি প্রবাসীরা। এবারও ঘরমুখো প্রবাসী বাংলাদেশিরা রিয়াদ টু ঢাকা ও জেদ্দা টু ঢাকা রুটের বাংলাদেশ বিমানের টিকিটের জন্য বিভিন্ন ট্রাভেল এজেন্সির অফিসে খোঁজ নেন। রমজানের শুরুতে বিমানের প্রতিদিনের ফ্লাইটের সব ক্লাসের টিকিট থাকলেও 12ই রমজান অর্থাৎ 8 থেকে 24শে জুনের ফ্লাইটের কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। এমনকি বিজনেস ক্লাসের টিকিটও পর্যাপ্ত না থাকায় অসংখ্য প্রবাসীদের দেশে আসা অনিশ্চিত হয়ে পড়েছে। তাদের অভিযোগ, সিন্ডিকেটের কারণেই বিমানের টিকিট পাওয়া যাচ্ছে না। টিকিটের জন্য আসছি, কিন্তু বাংলাদেশ বিমানে আজকে থেকে ঈদ পর্যন্ত কোনো টিকিট পাচ্ছি না। 10-15টা দোকান করছি, বাংলাদেশ বিমানের টিকিট নাই। টিকিট সংকটের বিষয়ে বিমানের রিজিওনাল ম্যানেজারের সাথে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করেন তিনি। সিন্ডিকেট হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। সিন্ডিকেট বলতে কি বোঝায়? যে কয়েকটা এজেন্সি মিলা তারা নিজেরা ওই সিট কি ধরে রাখার কোনো ক্ষমতা আছে কারো? এটা তো অটোমেটিক আপনারা হয়তো 1-2 দিনে একটা টাইম লিমিট দিবে, কম্পিউটার থেকে দিচ্ছে। সিস্টেমকে অ্যাবিউজ করে যদি কিছু করতে পারেন, এটা মানে কারোই তো কিছু করার নেই। এদিকে সিন্ডিকেটের কারণে টিকিট উধাও হয়ে থাকতে পারে বলে দাবি করেছেন ট্রাভেল ব্যবসায়ীরা। সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। জানি না কেন এমন হচ্ছে, কোন সিন্ডিকেট কিনা বা প্রবাসীরা যারা আছে ওরা বলতেছে এটা নিশ্চয় একটা সিন্ডিকেট, এবং আমরাও এমন কিছু মনে করছি যে হঠাৎ করে এরকম হবে কেন। যদি এভাবে সিন্ডিকেট করা হয় তাহলে বিমান ভবিষ্যতে বিমানে চড়া থেকে প্রবাসী যারা আছে এরা ছড়িয়ে যাবে। বিমানের সৌদি আরব থেকে আসা অন্য রুটের ফ্লাইটও একই ধরনের অভিযোগ পাওয়া যায়। প্রতিদিন রিয়াদ টু ঢাকা ও জেদ্দা টু ঢাকা রুটে গড়ে প্রায় 838 জন যাত্রী দেশে ভ্রমণ করেন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। পবিত্র মাহে রমজান উপলক্ষে কাতার বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কাতারের রাজধানী দোহার একটি রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি এস.এম. ফরিদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আলমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহসভাপতি আনোয়ার শাহ, মীর মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরুন নবী। বক্তারা বলেন, আওয়ামী লীগ জন্ম থেকেই অপশক্তির বিরুদ্ধে লড়াই করে আসছে। সরকারের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান তারা। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মার সুখ সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। সংযুক্ত আরব আমিরাতে শারজাহ বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার হুদাইবিয়ার একটি হোটেলের হল রুমে এই আয়োজন করা হয়। পরিষদের সাধারণ সম্পাদক ওয়াহেবুল মুস্তফা চৌধুরীর সঞ্চালনায় ও সভাপতি মোহাম্মদ শাহজাহান মিয়াজির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাই বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক এম.এ. সবুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাতে আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী মনোয়ার হোসেন আজমান, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শফিকুল ইসলাম সহ আরো অনেকে। আলোচনা শেষে মুসলিম উম্মার সুখ শান্তি কামনা করে দোয়া করা হয়।
কুয়েতে স্বদেশী বন্ধু মহল ও প্রবাসী বন্ধু মহলের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার কুয়েত সিটির একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী বন্ধু মহলের সভাপতি সাইফুল ইসলাম সাগর, সংগঠনের সভাপতি জাকির হোসেন, বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মঈনউদ্দিন সরকার সুমন, সহসভাপতি শরীফ মিজান সহ আরো অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মানবতার সেবায় ঐক্যের প্রতীক হয়ে কাজ করার অঙ্গীকার করেন বক্তারা। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র মাহে রমজানের ইফতার মাহফিলের আয়োজন করেছে বৃহত্তম চট্টগ্রাম সমিতি কানাডা। সোমবার মন্ট্রিলের একটি হলে এই আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিলে চট্টগ্রামের প্রবাসী সহ বিভিন্ন সংগঠনের নেতা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। এরশাদুল হক মুর্শেদের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুর রহমানের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও রমজানের মোবারকবাদ জানানো হয়। পরে সবার সুখ সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ সিদ্দিক। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে আলোচনার পর ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক হার কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা বলেন অর্থমন্ত্রী। প্রশ্নের জবাবে তিনি বলেন, চাল আমদানির ওপর শুল্ক প্রত্যাহারের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আবগারি বলেন আর যাই বলেন, নতুন এটা কিছুই না। এখন অবশ্য কথা বলতে শুরু করেছেন যে রেট বাড়ছে, সো ইট ইজ রিয়েলি এ কোয়েশ্চেন অফ ইনক্রিজ রেটস। সুতরাং তফাৎ যদি কিছু হয়, রেটে কিছু তফাৎ হবে, দ্যাটস অল। আগেই বলেছি যে অ্যাসেম্বলিতে ডিসকাসড হবে, তারপরে গিয়ে এটা ফাইনালাইজেশন হবে। 2017-18 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে লৌহ শিল্পের কাঁচামালের উপর 15% ভ্যাট আরোপের প্রতিবাদ এবং প্যাকেজ ভ্যাট পুনর্বহালের দাবি করেছে বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন এবং সহযোগী 14টি সংগঠন। সকালে রাজধানীর পুরান ঢাকায় একটি মানববন্ধন থেকে তারা এ দাবি জানান। রিটার্ন দাখিলের বিষয়ে অবহিত না করে হঠাৎ করেই আমদানিকারকদের বিআইএন বন্ধ করে দিচ্ছে বলেও অভিযোগ করেন ব্যবসায়ীরা। এতে আমদানিকারকরা মালামাল বন্দর থেকে খালাস করতে পারছে না বলেও জানান তারা। প্যাকেজ ভ্যাট পুনর্বহাল, ভ্যাট আইন আরও সহজকরণ ও সংক্ষিপ্ত করা সহ 8 দফা দাবি তুলে ধরেন ব্যবসায়ীরা। আবারও দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে একটি গুদামে কর্মচারীর গুলিতে 3 সহকর্মী নিহত হয়েছেন। পরে হামলাকারী আত্মহত্যা করে। পুলিশ জানায়, বুধবার ওই ব্যক্তি হঠাৎ করে সহকর্মীদের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীকে নিবৃত্ত করার চেষ্টা করলে আত্মহত্যা করে সে। হামলাকারী মানসিক বিকারগ্রস্ত নাকি পূর্বশত্রুতার জেরে এ হামলা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে একই দিন দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য ভার্জিনিয়া রাইফেল নিয়ে এক দুর্বৃত্তের হামলায় কংগ্রেসের রিপাবলিকান হুইপ সহ 5 জন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার সকালে রাজ্যের আলেকজান্দ্রিয়ায় বেসবল খেলার অনুশীলনের সময় এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি ছোড়ে। রিপাবলিকান নেতা স্টিভ স্ক্যালিস আহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আহতরা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। হামলাকারীকে ঘটনাস্থল থেকেই আটক করেছে পুলিশ। চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। ভারতের বিপক্ষে সেমিফাইনালকে অন্য 5টা ম্যাচের মতোই দেখছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দলে আত্মবিশ্বাস আছে, তবে এড়াতে চান চাপ। যদিও স্বপ্নিল ফাইনালে যেতে ভারতের বিপক্ষে নিংড়ে দিতে চান সামর্থ্যের সবটুকু। অন্যদিকে বাংলাদেশকে বিপজ্জনক দল মানলেও বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা ভারতকে এগিয়ে রাখবে বলে মন্তব্য করেন বিরাট কোহলি। বার্মিংহামের এজবাস্টনে ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। সুমন সরকারের ক্যামেরায় ইংল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। 2015 বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ ভারত দ্বৈরথ মানেই উত্তেজনার বারুদে ঠাসা এক লড়াই। দুই দলের শেষ কয়েকটি ম্যাচের ফল সেই উত্তেজনাকে করেছে আকাশচুম্বী। এবারের লড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল হওয়ায় তা পাচ্ছে ভিন্ন মাত্রা।
বাংলাদেশের জন্য আইসিসির ইভেন্টের সেমিফাইনালে খেলার অভিজ্ঞতা এই প্রথম। গেল কদিন ধরেই দলের মধ্যে কাজ করছে আলাদা আত্মবিশ্বাস, সেটাকে পুঁজি করেই মাঠে নামতে চায় টাইগাররা। ছেলেরা খুব এক্সাইটেড, এ ধরনের একটা টুর্নামেন্টে সেমিফাইনাল খেলছে। আমরা প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচই খেলার প্ল্যান করেছি এবং প্রত্যেকটা ম্যাচই আমরা জয়ের জন্যই খেলেছি। এটা একটা আলাদা ম্যাচ, এই ম্যাচের হাইপ অনেক থাকবে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু অবশ্যই লক্ষ্য থাকবে ম্যাচটা ভালো খেলা জেতার। বাট আমাদের প্রথম কাজটা হবে যে রিল্যাক্স থেকে ম্যাচটা খেলা। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায় মাশরাফির দল। কিন্তু একে তো বড় ম্যাচ, তার উপর প্রতিপক্ষ ভারত। এমন ম্যাচে সব পরিকল্পনার বাস্তবায়ন হতে হবে নির্ভুল। মন্ত্রটাও বলে দিলেন অধিনায়ক। এখন সতীর্থদের মাঠে তা উচ্চারণের অপেক্ষা, সাথে সমর্থকদেরও দিলেন বার্তা। যখন গ্রুপ পর্যায়ে ছিলাম তখনও বলেছি যে কাজটা অনেক কঠিন হবে। আমি এতটুকুই বলবো যে আমরা অবশ্যই আমাদের সাধ্যমতো চেষ্টা করব, আমাদের বেস্ট অ্যাবিলিটি দিয়ে আমরা খেলার চেষ্টা করব। আমি অবশ্যই বলবো ধৈর্য ধরতে, এবং ইনশাল্লাহ বাংলাদেশ ক্রিকেট সামনে এগিয়ে যাচ্ছে, আর আমরাও কালকের ম্যাচেও ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের সেরাটা খেলার। এদিকে আসরে অন্যতম ফেভারিট হিসেবেই সেমিফাইনালে ভারত। এ নিয়ে আইসিসির টানা 5টি আসরের সেরা 4-এর টিম ইন্ডিয়া। মাঠে নামার আগে তাই পরিষ্কারভাবে ফেভারিট তারা, কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ বলেই হয়তো ম্যাচের আগে সমীহ ঝরল সদা আগ্রাসী কোহলির কণ্ঠে। সরাসরি জয়ের হুঙ্কার না দিলেও বর্তমান চ্যাম্পিয়নদের লক্ষ্যটা ফাইনাল। নো সারপ্রাইজ এনিমোর টু এনিওয়ান দ্যাট দে আর ডুইং রিয়েলি। বাংলাদেশ বিপজ্জনক এক দল, দিনে দিনে তারা দল হিসেবে দারুণ উন্নতি করছে, সেটা অবশ্যই কৃতিত্ব পাওয়ার মতো। তাই তো তাদের কোনোভাবেই আমরা হালকাভাবে নিতে পারি না, কিন্তু আমরা নিজেদের সম্পর্কে জানি। বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা আছে ছেলেদের, যা অবশ্যই কাজে দেবে আমাদের। এনি অপোজিশন ফর গ্রান্টেড। এজবাস্টনের উইকেট ব্যাটিং সহায়ক হলেও বাংলাদেশ দলে পরিবর্তন আসার সম্ভাবনা নেই। 7 ব্যাটসম্যান আর 4 পেসার নিয়ে মাঠে নামবে টাইগাররা। ভারতও ধরে রাখতে পারে উইনিং কম্বিনেশন। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ। প্রতিপক্ষ ভারত হওয়ায় এই ম্যাচ ঘিরে আবেগের বিচ্ছুরণ থাকবে ঢাকা থেকে বার্মিংহাম পর্যন্ত। কোহলিরা দল হিসেবে হতে পারে শক্তিশালী, তবে নিজেদের দিনে টাইগাররা তো অপ্রতিরোধ্য। স্বপ্নের ফাইনালে যেতে প্রার্থনা ঠিক তেমনই একটি দিনের। এজবাস্টন থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ইংল্যান্ড। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পাহাড় ধসের 2 দিন পর রাঙ্গামাটিতে আরো 7 জনের লাশ উদ্ধার। কক্সবাজারের টেকনাফে বাবা মেয়ের মৃত্যু। পাহাড় কাটা এবং অবৈধ বসতি স্থাপনই কারণ বলছেন বিশেষজ্ঞরা। ঈদের আগে ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ লঞ্চ মেরামতের কাজে ব্যস্ত ডকইয়ার্ডগুলো। তৎপর অসাধু ব্যবসায়ীরা। 10 দিন বালুবাহী নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ। আওয়ামী লীগ সরকারের অধীনে এদেশে কোনো নির্বাচন হবে না বললেন বেগম জিয়া। একতরফাভাবে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা। নিয়ন্ত্রণে আসেনি লন্ডনে 24 তলা ভবনের আগুন। নিহত অন্তত 12। বাংলাদেশি একই পরিবারের 5 সদস্য নিখোঁজ, আহত অর্ধশত। এবং বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান মাশরাফির। টাইগারদের ব্যাপারে সতর্ক কোহলি। এই ছিল প্রবাসী সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।